স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। ডাকসু নির্বাচন নিয়ে সরব বিভিন্ন পক্ষ। এরই মধ্যে পথনকশা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পথনকশা অনুযায়ী আগামী মে মাসের মাঝামাঝি সময়ে গঠন করা হবে নির্বাচন কমিশন। যদিও নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি, এমনকি তফসিল কবে ঘোষণা করা হবে সেই তথ্য নেই ডাকসু নির্বাচন পথনকশায়। এসব নিয়ে আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচনের পথনকশা অস্পষ্ট ও অস্বচ্ছতা কোথায়। এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান। আপনাদের দুজনকেই আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেহেতু আলোচনার বিষয় আপনারা জানেন এবং এই ডাকসু নির্বাচন নিয়ে নিশ্চয়ই সবগুলো ছাত্র সংগঠন খুবই উদ্গ্রীব এবং তারা অপেক্ষা করছে। আমি শুরুতেই একটু জানতে চাইব নাসির উদ্দিন নাসির, আপনার কাছে ডাকসু নির্বাচনটা যেহেতু সর্বশেষ হয়েছিল 2019-এ, তারপর যে বিশ্ববিদ্যালয়ের যেই নিয়ম অনুযায়ী এটি প্রতি বছরই হওয়ার কথা, কিন্তু এই যে বিগত সময়গুলোতে হলো না, আসলে সমস্যাটা কোথায়, কেন হয় না? আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শকদের। আপনি জানেন, যেটি বলেছিলেন যে 2019 সালে সর্বশেষ যে ডাকসু হয়েছিল সেটি বলতে হবে। সেটি বাংলাদেশের ইতিহাসে ডাকসুতে যে কয়টি নির্বাচন হয়েছিল স্বাধীন বাংলাদেশে এবং স্বাধীন বাংলাদেশের পূর্বে, আমরা মনে করতে পারি 1973 সালে প্রথম বাংলাদেশের যে ডাকসু অনুষ্ঠিত হয়েছিল সেখানে ব্যালট পেপার ছিনতাই হয়েছিল এবং ব্যালট বাক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ছিনতাই করে নিয়ে ধানমন্ডিতে সেটি গণনা করে সেটির ফলাফল ঘোষণা করা হয়েছিল। এবং 2019 সালে সর্বশেষ যে ডাকসু হয়েছিল সেটিও একই মাত্রায় হয়েছিল। আপনার মনে আছে যে আমরা দেখেছি কুয়েতমৈত্রী হলের ব্যালট পেপার আগের রাতে যেভাবে 2014, 2018 এবং 2024 সালে একটি অবৈধ ভোট হয়েছিল, আগের রাতে ব্যালট পেপার ছিনতাই হয়েছিল, আগের রাতে যেভাবে ব্যালটে সিল মারা হয়েছিল সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। এবং শুধু এটি কুয়েতমৈত্রী হলে নয়, রোকেয়া হল, শামসুন্নাহার হলে একই চিত্র দেখানো হয়েছিল। এবং ছেলেদের যে হলগুলোতে সেটি কৃত্রিম লাইন তৈরি করে সাংবাদিকদেরকে এক ধরনের বোঝানো হয়েছিল যে এখানে অনেক ভোটার রয়েছে, কিন্তু সেটি আমরা দেখেছি যে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেরকম এক ধরনের কৃত্রিম লাইন তৈরি করে ডাকসু নির্বাচন করেছিল। সে ডাকসু ছিল স্বাধীন বাংলাদেশের 73-এর মতো আরেকটি কলঙ্কজনক একটি ডাকসু। তারই পরিপ্রেক্ষিতে আপনি জানেন তার পরবর্তী সময়ে 2019-এর পর থেকে একটি অগণতান্ত্রিক সরকার আগেও ছিল এবং তার পরবর্তী ছিল, সেহেতু বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো আসলে আর মনে করছে যে এই ডাকসু যদি 2019 সালের মতো হয় তাহলে সেটি শিক্ষার্থীদের জন্য কোনোভাবে কল্যাণকর হবে না। সেজন্য আসলে ছাত্র সংগঠনগুলো চাইলেও শিক্ষার্থীদের মধ্যে খুব বেশি আগ্রহ আমরা খুব বেশি লক্ষ্য করিনি। কারণ আপনি দেখছেন ডাকসু নির্বাচনের পূর্বে যেরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং 19 সালে যে ডাকসু হয়েছে সেটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুব বেশি কল্যাণকর কোনো কিছু করতে পারেনি, যেহেতু এই যে ডাকসু হয়েছে সেটি শিক্ষার্থীদের ম্যান্ডেট প্রতিফলন হয়নি, সুতরাং সেজন্য ডাকসু হয়নি। এখন যেহেতু একটি ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটি স্বাভাবিক সময়, সুতরাং সর্বমহলে আলাপ আলোচনা চলছে এবং শিক্ষার্থীরা মনে করছেন যে ছাত্র সংসদ নির্বাচন হলে সেটি অন্তত 1990 সালের দিকে যে ডাকসুগুলো হয়েছে, 73 পরবর্তী সময়ে কয়েকটি যে ডাকসু হয়েছে যেটি অত্যন্ত গ্রহণযোগ্য, সেরকম একটি ডাকসুর জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে রোড ম্যাপের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই রোড ম্যাপকে স্বাগত জানাচ্ছি, কিন্তু তার পূর্বে আমরা মনে করছি যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ন্যাশনাল পলিসিতে প্রায় সকল পলিসিতে আসলে সংস্কার চলছে এবং বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে সংস্কারের বিষয়ে রূপরেখা দিয়েছে। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আমাদের সংস্কারের বিষয়ে বা বাংলাদেশের অন্য ছাত্র সংগঠনগুলো যে সংস্কার পলিসিগুলো আমরা দিয়েছি সেই বিষয়ে তারা কতদূর পদক্ষেপ নিয়েছে সেগুলো আনুষ্ঠানিকভাবে আমরা এখনো জানতে পারিনি। সুতরাং আমরা মনে করছি যে সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলোকে অবশ্যই তাদের পরিকল্পনা জানাবে যে কতটুকু সংস্কার বিশ্ববিদ্যালয় করতে পারবে, কতটুকু করতে পারবে না, সেটি জানানোর পরে যাবতীয় কাজ যদি গ্রহণ করে। আমি আপনার কাছে এই বিষয়ে ফিরবো। এই বিষয় নিয়ে আমি একটু জাহিদ হাসান আপনার কাছে জানতে চাই যে একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তার কিন্তু একটা সহ অবস্থানের দরকার আছে এবং যতটুকু জানি যে সবাই চান ডাকসু নির্বাচনটা হোক, কিন্তু আপনারা আসলে কতটুকু প্রস্তুত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গাতে আসলে এই সহ অবস্থানটা তৈরি হয়েছে
হয়েছে কিনা, বা যেটি বললেন আমাদের নাসির উদ্দিন, যে মানে তখন পর্যন্ত কিন্তু নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি এবং ছাত্ররাও তখন আসলে একটা ঘোলাটে পরিবেশে ছিল, তারাও আসলে চাচ্ছিল না যে এই বিগত সরকারের আমলে একটা সুন্দর নির্বাচন হবে। আপনি কি মনে করছেন যে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পথনকশা দিয়েছে সেটা কতটা যথোপযুক্ত, বা এই পথনকশা নিয়ে ঘোলাটে বা অস্পষ্টতা কোথায়? দেখুন, আমরা আরও আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আশা করেছিলাম এই ডাকসুর রোডম্যাপটি ঘোষণা করা হবে, কিন্তু তারা অনেক বিলম্বে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করলেও আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই রোডম্যাপটিকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই রোডম্যাপের মধ্যে অনেকগুলো অস্পষ্টতা আছে, অনেকগুলো ধোঁয়াশা আছে। যেমন ধরুন, আপনি একটা রোডম্যাপ ঘোষণা করার মাধ্যমে বলছেন যে ইলেকশন কমিশন গঠন হবে মে মাসের মাঝামাঝি সময়, কিন্তু ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে এই ইলেকশন কমিশন কি করবে? ইলেকশন কমিশনকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে বসতে হবে, যেই ছাত্র সংগঠনগুলো, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে আছে তাদের সঙ্গে বসতে হবে, কালচারাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে বসতে হবে, এবার তফসিল ঘোষণা করতে হবে। এবং আমরা জানি যে তফসিল ঘোষণার পরে একটা নির্দিষ্ট সময়, গঠনতন্ত্র অনুযায়ী একটা নির্দিষ্ট সময় রাখতে হয় নির্বাচনের আগে, কিন্তু সেই ব্যাপারটি এখন স্পষ্ট না। কিন্তু আমরা আশা করেছিলাম যে যতটুকু আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে শুনেছি, তারা ডিসেম্বর থেকে ডাকসু নিয়ে কাজ শুরু করেছেন। এখন প্রায় 5 মাস হয়ে যাচ্ছে, এপ্রিল মাসের শেষের দিকে আমরা চলে এসেছি। এই 5 মাসের মধ্যে তারা এখনও, আমার মনে হচ্ছে এখনও প্রাইমারি কিছু কাজের মধ্যে আটকে আছেন। যেমন আমরাও প্রথম দিকে বলেছি যে যেই ডাকসুর গঠনতন্ত্র আগে ছিল সেই ডাকসুর গঠনতন্ত্র এখন থাকতে পারে না, অবশ্যই এখানে সংস্কার করতে হবে। আমরা সহ অন্যান্য সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো প্রস্তাবনা দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই প্রস্তাবনার পর একটা ফিডব্যাকও দিয়েছে, কিন্তু সেই ফিডব্যাকের পরে আমরা আবার যে নেক্সট ফিডব্যাক জানিয়েছি এটার অগ্রগতি কত দূর, এবং যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কনস্টিটিউশনকে ফাইনাল করে থাকে সেটা আমাদের দেখতে হবে, এবং সেটার পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর আবার কোনো রকম কোনো ফিডব্যাক থাকে, এবং সেটা শুধুমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রেই নয়, বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য সাধারণ ছাত্ররা আছে যারা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নয়, কোনো কালচারাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত নয়, তাদের মতামত নিতে হবে এবং পাবলিকলি ওপেন কল করে মতামত নিতে হবে, এবং এরপরে গণতন্ত্র ফাইনাল করে ডাকসুর নির্বাচনের দিকে আগাইতে হবে। কিন্তু আমরা মনে করছি সেই পর্যাপ্ত সময়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন পেয়েছে, কিন্তু তাদের গাফিলতির কারণে কিংবা অন্য কোনো অদৃশ্য কোনো রকমের কোনো বাধার কারণে তারা সেই কাজটি এখনও সম্পন্ন করতে পারেনি, এবং এখনও তারা এসে এই প্রায় 5 মাস পরে এসে তারা এখনও যে রোডম্যাপটি দিয়েছে সেই রোডম্যাপ আমাদেরকে এখনও দেখাচ্ছে যে তারা এই কনস্টিটিউশনকে রিফর্ম করবে, এই জন্য মতামত নিবে, এটা করবে সেটা করবে, মানে এখনও সেই সময়টা আর নাই। এখন আমরা রোডম্যাপে মূলত চেয়েছিলাম যে ইসি গঠন করা হবে, ইসি কবে তফসিল ঘোষণা করবে, কবে মাননীয় ভাইস চ্যান্সেলর বসবেন এবং সম্ভাব্য ডেটটি কোথায়, সম্ভাব্য ডেটটি কবে সেইটি ঘোষণা করবেন। কিন্তু আমরা এই রোডম্যাপের পরে, রোডম্যাপটি দেখার পরে কিছুটা হতাশ হয়েছি যে তারা সেদিকে না গিয়ে এখনও মনে হচ্ছে যে ডাকসুর ব্যাপারে তারা কেবল আলোচনা শুরু করেছেন, কিন্তু ডাকসুর ব্যাপারে কেবল আলোচনা শুরু করার কথা না। 9 মাস হয়ে গেছে গণঅভ্যুত্থান, এবং যদ্দূর জানি 5 মাস ধরে, কমপক্ষে 5 মাস ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নিয়ে কাজ করছে। 5 মাসে যতটুকু কাজ করার কথা ছিল, যতটুকু অগ্রগতি হওয়ার কথা ছিল, ততটুকু অগ্রগতি হয়নি। এটাকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফলতি মনে করছি, এবং আমরা চাচ্ছি অতি দ্রুত বিশ্ববিদ্যালয়, আমরা জানি কুরবানির ঈদের একটা বন্ধ হবে নিশ্চয়ই, ঈদুল আজহার, সেই ঈদুল আজহার আগে ডাকসু নির্বাচন দিতে হবে বলে আমরা দাবি করছি। ফিরবো জনাব নাসির উদ্দিন, আচ্ছা আপনি কি মনে করছেন? জাহিদ হাসান বলল কিন্তু যে হয়তোবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে যে সময় ক্ষেপণের যে একটা প্রবণতা, সেটিকে আপনি কিভাবে দেখছেন? সেই সাথে আসলে কোনো বিশেষ দল বা কোনো বিশেষ প্রভাবশালী শ্রেণীর ইন্ধনে কি আসলে ডাকসু নির্বাচনটা বিলম্বিত হচ্ছে কিনা, আপনার মতামত কি? এখন তো সবচেয়ে প্রভাবশালী হচ্ছে ধরেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা এবং তাদের যে ছাত্র সংগঠন, আমরা যদি ধরি আমাদের জাহিদ ভাইরা, ওনারা সবচেয়ে বেশি শক্তিশালী। এবং এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি মাননীয় উপাচার্য মহোদয় রয়েছেন, উনিও আমাদের নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের সুপারিশও হয়েছেন। সুতরাং যদি বিশেষ মহল থেকে চাপ দিয়ে থাকে তাহলে ওনারা দিতে পারবে না। আমাদের এই ধরনের সক্ষমতা আসলে এখন নেই, বরং আমাদের ভিন্নমত রয়েছে। সেটি হচ্ছে, আপনি দেখেছেন যে জুলাই আগস্টে যখন গণ অভ্যুত্থান চলছিল, তখন জুলাইয়ের 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রকার বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল অবৈধভাবে। তখন এক প্রকার আপনি দেখেছেন বিশ্ববিদ্যালয় হলগুলোতে এক প্রকার জিম্মি করে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার এক ধরনের অপচেষ্টা চলছিল। এবং কারা করেছিল? যারা হলগুলোতে, আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে যারা দখলদারিত্ব করেছে, সন্ত্রাসী করেছে, তাদের একটি শ্রেণী
আমরা দেখেছি বিভিন্ন হলগুলোতে তারা ছাত্র রাজনীতি বন্ধ করার এক ধরনের হচ্ছে প্রেস লিস্ট তারা নিজেরাই দিয়েছিল এবং তারা নিজেরা প্রেস লিস্ট দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে একটি কমিটি করেছিল যে কারা কারা হল চালাবে, এরকম বিশেষ প্রপাগান্ডা দেখেছি। আপনি দেখছেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এরকম একটি অশুভ চেষ্টা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে খুব তাড়াহুড়ো করে দায়সারাভাবে ডাকসু নির্বাচন যদি করা হয়, সেটি 2019 সালের যেরকম ডাকসু হয়েছে কোনো ধরনের শিক্ষার্থীদের জন্য কোনো কল্যাণকর কিছু নিয়ে আসতে পারেন, সেরকম ডাকসু যদি আপনি করতে পারেন, আপনি আগামীকালে করে দিতে পারেন। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আপনি যদি ছাত্র সংসদ নির্বাচন করতে চান, তাহলে মৌলিক যে সংস্কার, যেটি আমাদের ন্যাশনাল পলিসিতে তো চলছে, ইতিমধ্যে অনেকগুলি সংস্কার কমিশন চলছে, সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিয়েছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের মতামত দিচ্ছে, মতভেদ করছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটি ছাত্র সংসদ নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। যে ঠিকই জাতীয় নির্বাচনে যেরকম সংস্কার আগে করে তারপরে জাতীয় নির্বাচনের কথা ভাবছে বা ভাবার কথা বারবার বলা হচ্ছে, ডাকসু নির্বাচনটাও সেরকম হোক, যে আগে সংস্কারটা হোক বা আলোচনা হোক সবার সাথে, তারপরে ডাকসু নির্বাচনটা যাতে হয়। আমি মনে করছি যে ন্যাশনাল পলিসিতে তো কিছু কিছু সংস্কারের করে জাতীয় ইলেকশনের বিষয়ে প্রায় নেতৃবৃন্দরা একমত হচ্ছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি দেখবেন এক ধরনের এই বিষয়ে এক ধরনের দ্বিচারিত আচরণ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ খুব চাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে আগামীকালে ছাত্র সংসদ নির্বাচন করে এক ধরনের ম্যান্ডেট নেওয়ার অপচেষ্টা চলছে। এটি আমরা খুব বেশি কল্যাণকর মনে করছি না, বরং তার আগে আপনি হচ্ছে আমাদের সিনেটে এখনো পর্যন্ত 13 থেকে 16 জন, অনেকে বলছেন 13 জন, অনেকে বলছেন 16 জন বিভিন্ন প্যাসিবাদের দোসররা এখনো পর্যন্ত রয়েছে। তাদেরকে সরানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রস্তাবনা অথবা এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করিনি। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দলীয়করণ রয়েছে, তাদের বিষয়ে আমরা কোনো সুস্পষ্ট লক্ষণ দেখিনি। বিভিন্ন হলগুলোতে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা এখনো পর্যন্ত রয়েছে, তাদের বিচারের কোন অগ্রগতি আমরা দেখিনি। তদন্ত রিপোর্ট পেশ হলেও তাদের কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত যত্ন সহকারে করতে হবে। আপনি যদি খুব তাড়াহুড়ো করে ছাত্র সংসদ নির্বাচন করেন, সেটি 19 সালের মতো ছাত্র সংসদ হবে। আমরা একদমই আপনার বক্তব্য স্পষ্ট। নাসিরউদ্দিন, আমরা আবারও ফিরবো এই প্রসঙ্গ নিয়েই। জাহিদ হাসান, আপনার কাছে ফিরবো, তবে যাবার আগে একটি ছোট্ট বিরতির সময় হয়েছে। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন ডিবিসি নিউজের। বিরতির পর আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। আমাদের মূল আলোচনায় যাবার আগে একটু জানিয়ে রাখতে চাই যে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ডাকসু নির্বাচন হয়েছে 37 বার, যার মধ্যে 29 বার নির্বাচন হয়েছে ব্রিটিশ বা পাকিস্তান আমলে। আর স্বাধীন বাংলাদেশের 54 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সর্বশেষ নির্বাচন হয়েছে 2019 সালে। এখন আবারও সেই নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে ছাত্র সংগঠনগুলো। আমরা আলোচনায় ছিলাম। বিরতিতে যাবার আগে নাসিরউদ্দিন, আপনার কাছে এবারে নাসিরউদ্দিনের যে বিষয়গুলো, জাহিদ হাসান একটু যদি সেই ব্যাপারে আপনার বক্তব্যটা তুলে ধরেন। আচ্ছা, আমি আমার বক্তব্য তুলে ধরবার আগে দুইটা বিষয় একটু ক্লারিফিকেশন দিই, যেটা বোধহয় নাসির ভাই এখনো ক্লিয়ার না। প্রথম কথা হচ্ছে এনসিপি এবং আমাদেরকে মিলাই ফেলা যাবে না। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, যেটি গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তারা গঠন করেছেন। একই সঙ্গে আমরাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা বৈষম্য ছাত্রদের নেতৃত্ব পর্যায়ে ছিলাম, আমরা একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন করেছি গত 26শে ফেব্রুয়ারি, যেটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই দুইটি বিএনপি এবং ছাত্রদলের যেমন সম্পর্ক, সেই রকম সম্পর্ক এই দুইটির ক্ষেত্রে ভাবা যাবে না। মানে বিএনপির কথা যেমন ছাত্রদলেরই কথা, ঠিক তেমন করে এনসিপির কথা আমাদের কথা নয়। এই বিষয়টি নাসিবের জন্য জরুরি। একটু আমি এখানে জানতে চাই যে বাংলাদেশ, মানে আমরা যেটা দেখি রাজনীতির ক্ষেত্রে, যে বিএনপি এবং ছাত্রদল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এবং তাহলে আপনাদেরকে কেন সেই অ্যাঙ্গেলে ভাবা যাবে না? পার্থক্যটা কোথায় সেটা নিশ্চয়ই আসলে সাধারণ মানুষ। আমি সেটি বলছি। ব্যাপারটি হচ্ছে বিএনপি এবং ছাত্রদলের যে সম্পর্ক, বিএনপি ছাত্রদলের মাদার পার্টি হিসেবে অ্যাক্ট করে, কিন্তু এনসিপি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মাদার পার্টি হিসেবে অ্যাক্ট করবে না। ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে পলিসি মেকিংয়ে যেমন বিএনপি কিংবা বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি প্রভাব থাকে, একটি মতামত থাকে, এনসিপির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্ব নির্বাচন কিংবা পলিসি মেকিং কোথাও এনসিপির বিন্দুমাত্র কোনো প্রভাব নেই। আমাদের পলিসি আমরা তৈরি করি, আমাদের পলিসি আমরা গ্রহণ করি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে কারা আসবেন সেটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কর্মী এবং নেতারাই নির্ধারণ করেন, সেখানে এনসিপির কোনো রকম কোনো প্রভাব নেই। এটি এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান ভাইস চ্যান্সেলর নাসির ভাই যেটি ক্লেম করলেন যে নতুন রাজনৈতিক দল, মানে এনসিপিকে বুঝিয়েছেন নতুন রাজনৈতিক দলের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন, এমনটি তিনি বলেছেন। আমি মনে করছি এই কথাটি সত্য নয়। মানে নতুন রাজনৈতিক দলের ভিসি কীভাবে, একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে 26শে ফেব্রুয়ারি,
28 ফেব্রুয়ারি, কিন্তু ভিসি নিয়োগ হয়েছেন তারও প্রায় 5-6 মাস আগে। এটাও একটু নাসির ভাইয়ের ক্লিয়ার হওয়া জরুরি। আমি জাস্ট সেই বিষয়টাতে আসি যেখানে বলা হচ্ছে যে ভয়টা কাদের, ডাকসু নিয়ে কিংবা অন্য ছাত্র সংসদ নির্বাচনকে নিয়ে ভয়টা কাদের। দেখুন, আমরা একটা কয়েক মাস 1-2 মাস আগের একটা গল্প বলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণার ডেট দিয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেদিন তফসিল ঘোষণার কথা ছিল সেদিন আমরা দেখলাম যে ছাত্রদল প্রশাসনিক ভবনের সামনে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি কিংবা অন্যান্য প্রশাসনিক ব্যক্তিদের মাধ্যমে তফসিলটি ঘোষণা করার কথা ছিল প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমে, সেখানে দেখলাম ছাত্রদল কি বিক্ষোভ সমাবেশ কিংবা মিছিল এরকম কিছু একটা করছে, যার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তফসিলটি ঘোষণা হতে পারেনি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন অবধি ডাকসু নির্বাচন হয়নি, হবে কিনা আমরা জানি না। সুতরাং ভয়টা কাদের, এটাকে অনেক রেটরিক কথাবার্তা না বলে আমাদের কাছে একটা সুন্দর সুস্পষ্ট উদাহরণ আছে, সেটিকে আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারি না। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে ভয়টা ছাত্রদলের এই জন্য যে ছাত্রদলের নেতা হইতে গেলে প্রধান শর্ত ছাত্রত্ব থাকা যাবে না। মানে এটাকে আমি গঠনতান্ত্রিক ওয়েতে বলছি না, এটা একটা এক্সাম্পল। মানে ছাত্রদলের কোনো নেতা আপনি দেখবেন না, ছাত্রদলের নেতারা যারা আছেন সেটি কেন্দ্রীয় নেতা বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা বলেন, সকল বিশ্ববিদ্যালয়, শুধু আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটি নয়, বা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ধরেন বা লোকাল জেলা উপজেলা মহানগরের ক্ষেত্রে ধরেন, আপনি প্রত্যেক জায়গাতে দেখবেন বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে যারাই ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছেন। আমার সঙ্গে কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যিনি আহ্বায়ক তার পরিচয় হলো, তিনি বিশ্ববিদ্যালয়ের তিনি ঢুকেছেন বা তার শিক্ষাবর্ষ হচ্ছে 2008-09। 2008 সালে আমি ক্লাস 3-তে পড়তাম এবং আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়ছি। তিনি একটি ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করেন, আমি একটি ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি। সুতরাং যাদের ছাত্রত্ব নাই তাদের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো রকমের হেডেক থাকাটা এটা একটা মুসিবতের ব্যাপার। সুতরাং ভয়টা আসলে ওইখানে যে ছাত্রদলের নেতাদের ছাত্রত্ব নাই, সুতরাং তারা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে কী করবেন। এরই তো সকল বিশ্ববিদ্যালয় সকল ছাত্র সংসদের গঠনতন্ত্রের স্পষ্ট কথা যে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে ছাত্রদের ভোটে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে হবে, তাকে ছাত্রত্ব থাকতে হবে। যাদের ছাত্রত্ব নাই তারা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে করবে কি আসলে। দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে, আমি যে ব্যাপারটি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে খুব একটা বাজে ব্যাপার হয়েছে, যারা নাসির ভাই বলেছেন ছাত্র রাজনীতি বন্ধের কিছু ব্যাপার আমরা 5 আগস্টের পরে বিশ্ববিদ্যালয় হলে ক্যাম্পাসে দেখেছি। এটি খুবই বাজে প্রচেষ্টা ছিল। ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং ছাত্র রাজনীতির যে কলুষিত চেহারা আমরা গত 16 বছর ধরে এক্সপিরিয়েন্স করেছি সেটাকে বদলে ফেলতে হবে। আমরা যেই ছাত্র রাজনীতির মাধ্যমে দেখেছি গেস্ট রুম চলে, আমাদেরকে ছাত্রদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নেওয়া হয়, ছাত্রদেরকে জোর করে গেস্ট রুমে মা বাবা তুলে গালিগালাজ করা হয়, মারধর করা হয়। সেই ছাত্র রাজনীতি বন্ধ করে সহিংসতা মুক্ত একটি ছাত্র রাজনীতি নিয়ে আসতে হবে এবং সেটি সম্ভব ডাকসু নির্বাচনের মাধ্যমে। জনাব নাসির উদ্দিন, জাহিদ হাসানের এই অভিযোগের ভিত্তিতে তিনি অনেকটা অভিযোগের সুরেই বললেন, তো সেই ব্যাপারে আসলে আপনি কি বলবেন বা আপনার অবস্থান জানতে চাই। মানে এটি খুবই দুঃখজনক যে জনাব জাহিদদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে এই বছর 26শে ফেব্রুয়ারি, মাত্র 2 মাস হয়েছে। এই 2 মাসে কোনোভাবে কনক্লুশন করা যাবে না যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে নাগরিক কমিটি, সেই নাগরিক কমিটির তারা ছাত্র সংগঠন না। আপনি 2 মাসে তো কনক্লুশনে আসতে পারবেন না। আপনি বাংলাদেশ আপনি 2 মাসে তো আসতে পারবেন না, আমাদেরকে সময় দিতে হবে। আপনি 2 মাসে কনক্লুশনে চলে আসলেন যে আমরা কোনোভাবে তাদের সাথে আমাদের সম্পৃক্ত নেই। নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে আমাদের মানিক মিয়া বিনতি, সেখানে আপনারা অংশগ্রহণ করেননি, সেখানে আপনার ভলান্টিয়ার হিসেবে কাজ করেন নাই। 2 মাসে আপনি কিভাবে নিশ্চিত হয়ে গেলেন যে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না? কোনোভাবে আপনি কনক্লুশনে আসতে পারেন না। আপনি বলতেন যে আরও 4-5 বছর গেলে আমরা কনক্লুশনে আসবো। সুতরাং আমরা মনে করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী অঙ্গ সংগঠন, আমরা স্বাধীনভাবে কাজ করছি এবং একই সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনি সাংগঠনিক অভিভাবক। এবং বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রায় 900 শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাংগঠনিক কমিটি করেছি। প্রতিটি কমিটিতে আমরা নিয়মিত শিক্ষার্থী দিয়ে করেছি। এখন গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ কায়েম হয়েছে, সেই প্যাসিবাদের মধ্যে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মীকে শুধুমাত্র ফেসবুক পেজে লাইক দেওয়ার কারণে তাকে হলে থাকতে দেওয়া হয়নি, ক্লাসরুমে যেতে দেওয়া হয়নি, সেরকম একটি পরিস্থিতিতে আপনি নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে থেকে যেটি হওয়া উচিত ছিল যে ছাত্রদলের নেতৃত্ব, সেটি আমরা পারিনি। বাস্তবতা, অন্য কোনো ছাত্র সংগঠনই পারেনি। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি ছাত্র শিবির পারেনি, ছাত্র ইউনিয়ন পারেনি, ছাত্র ফেডারেশন পারেনি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেউ পারেনি। সুতরাং আপনি যদি মনে করেন আপনি 2 মাসে পেরেছেন, তাহলে এটি আমার মনে হচ্ছে যে আপনাকে আরেকটু ভাবতে হবে এবং দর্শকদেরকেও ভাবতে হবে। যদি এটি 2 বছর যেত তাহলে আমরা মনে করতাম যে আপনি একদম অ্যাকুরেট, আপনি একটি কনক্লুশনে আসতে পেরেছেন। এটা একটি বিষয়। সুতরাং আমরা যেটি মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, কিন্তু আমরা মনে করছি যে আপনি ন্যাশনাল পলিসিতে আপনি সংস্কারের বিষয়ে আপনি
খুবই কঠোর, আপনি কোনোভাবে নমনীয় নয়। কিন্তু আপনি ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি আলাদা আচরণ করেন তাহলে সেটি হচ্ছে এক ধরনের মতভেদ তৈরি করবে। আমরা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও আমরা মনে করছি যে এখানে অল্প স্বল্প সংস্কার প্রয়োজন রয়েছে। প্রাথমিক সংস্কার করেই ছাত্র সংসদ নির্বাচন করলে সেটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে এবং আমাদের দলও যেটি ন্যাশনাল পলিসিতে মনে করছে কিছু আমরা দুই জায়গায় এক রয়েছে। জনাব নাসির উদ্দিন একটু যদি বলেন যে ডাকসু নির্বাচন নিয়ে এক্ষেত্রে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর আপনাদের আস্থা আছে কিনা, সেই সাথে প্রশাসন কি গঠনতন্ত্রের বিষয়ে পরিষ্কার কিছু আপনাদেরকে জানিয়েছে কিনা, বা মানে তাদের অবস্থান কি, তারা আসলে কি চাইছে? গঠনতন্ত্র নিয়ে কিন্তু এর মাঝে শুনলাম যে বেশ রকমের মতভেদ রয়েছে। কি বলছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন? মতভেদ থাকা এটি গণতান্ত্রিক আচরণের একটি অংশ, আমরা এটি স্বাগত জানাচ্ছি। কারণ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে, প্রকাশ্যে যারা গণতান্ত্রিক রাজনীতি করেছে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু বিশ্ববিদ্যালয় অভিভাবক হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র সংগঠনের যে দাবিগুলো সেটি কতটা যৌক্তিকভাবে, কতটা লজিক্যালি সেই উপস্থাপন করছে অথবা সমাধান করছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটি মনে করছি, বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ছাত্র সংসদ, ছাত্র সংগঠনগুলোর মধ্যে থেকে যে সকল সংস্কারের বিষয় তারা লিখিত প্রস্তাবনা নিয়েছে, তার বিপরীতে বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর নিকট তাদের অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রস্তাবনা বা তারা আসলে কতদূর উপস্থাপন করবে সে বিষয়ে আমাদেরকে এখনো পর্যন্ত পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এমনকি বিশ্ববিদ্যালয় যদি এটি প্রস্তাব পাশ করে তাহলে সেটি সিনেটে তারা কিভাবে পাশ করবে, কারণ সিনেটে অন্তত 13 জন সদস্য রয়েছে যারা সরাসরি আওয়ামী লীগের দোষর, যারা জুলাই আগস্টে গণহত্যার সাথে সরাসরি যারা প্রকাশ্যে গুলি করার নির্দেশনা দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের গণমাধ্যমে যারা নির্দেশনা দিয়েছেন, তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা প্রদান করবেন যে তারা সেই সিনেটে থাকবে কিনা যেই সিনেটে এই সংস্কারের বিষয়ে আলাপ আলোচনা হবে। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকদের বিষয়ে এখনো সিনেটে অন্তর্ভুক্ত রয়েছে তাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদম পরিষ্কার বার্তা দিতে হবে শিক্ষার্থীদের নিকট যে তারা সিনেটের বিষয়ে শিক্ষকদের বিষয়ে আসলে কি ব্যাখ্যা দেবেন। সুতরাং যাবতীয় বিষয়ে ছাত্র সংগঠনের নিকট বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি। সুতরাং এই জায়গায় অস্পষ্টতা খুবই দৃশ্যমান। এবং একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাবে কারা ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে, কারণ 2019 সালে আমরা দেখেছি শুধুমাত্র ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সুবিধা পেয়ে দেওয়ার জন্য 30 বছরের সময়সীমা নির্ধারণ করেছে। সুতরাং এই বছর তারা কিভাবে করবে সে বিষয়ে আমাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দেওয়ার পরে ছাত্র সংগঠনগুলোকে একটি ন্যায্য সময় দিতে পারলে ছাত্র সংসদ নির্বাচন করলে সেটি কল্যাণকর হবে, নতুবা 2019 সালের মতো হবে, 2073 সালের মতো আবার একটি ডাকসু আমরা পুনরাবৃত্তি দেখব বলে আমরা মনে করি। আমরা নিশ্চয়ই আপনার যেই পয়েন্টগুলো আপনি বলেছেন, আমরা নিশ্চয়ই এই ব্যাপারগুলো নিয়ে আবারও আমরা আলোচনায় ফিরব। তবে প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানের এই পর্যায়ে এসে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ডাকসু নির্বাচনের পথনকশা, অস্পষ্ট এবং অস্বচ্ছতা কোথায়। আমাদের আজকের মূল আলোচনায় পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আফরিন আনোয়ার, এবং আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন নাসির উদ্দিন নাসির এবং জাহিদ আহসান। আমরা আবারও আলোচনায় ফিরতে যাচ্ছি। জাহিদ আহসান, আপনার কাছে ফিরব। যে বিষয়টা নিয়ে আমাদের নাসির উদ্দিন নাসির কথা বলছিলেন, আরও একটা বিষয় আমি একটু যুক্ত করতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে শিবিরের অবস্থানটাকে আপনি কেমনভাবে দেখছেন? তাদের কমিটিগুলো কিন্তু একেবারেই তারা প্রকাশ করছে না, তাহলে আসলে ছাত্ররা বুঝবে কিভাবে যে আসলে তাদের কমিটিতে কে কে আছে বা কার দায়িত্ব কোন জায়গাটায়, এবং সেই সাথে যেহেতু ডাকসু নির্বাচনেও তাদের অংশগ্রহণটা থাকবে, কি মনে হচ্ছে আপনাদের? আচ্ছা দেখুন, আমরা কখনো বলিনি যে ডাকসু নির্বাচন সংস্কার ছাড়া হবে। যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে গঠনতন্ত্রের সংস্কারের ব্যাপারে মতামত চেয়েছে, আমরা তাদেরকে একাধিকবার মতামত দিয়েছি, আমাদেরকে লিখিত এবং ভার্বালি দুইভাবেই মতামত দিয়েছি, এবং আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই নিয়ে কাজ করবে। ছাত্র সংগঠনগুলো এবং ছাত্ররা যে মতামত দিয়েছে সেটাকে তারা কোনোভাবেই হেলাফেলা করবে না। কিন্তু দেখুন, ডাকসুর গঠনতন্ত্র সংস্কারকে আপনি যদি বাংলাদেশের সংবিধান সংস্কারের পর্যায়ে নিয়ে যান, কিংবা একটি ডাকসু নির্বাচন 43,000 শিক্ষার্থী কিংবা এরকম 30 থেকে 40,000 শিক্ষার্থীরা নির্বাচনকে যদি আপনি ন্যাশনাল ইলেকশনের সংস্কারের পর্যায়ে নিয়ে যান, তাহলে এটা একটা প্রবলেম, তো এটা একটা সমস্যা তৈরি করে। এই সমস্যাটি তৈরি করা যাবে না। মানে কোনোভাবেই আমরা একটি গণঅভ্যুত্থান করার পরে দেশকে পুনর্গঠনের যে ঐতিহাসিক মুহূর্ত আমাদের সামনে হাজির হয়েছে, এবং আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার সেটি নিয়ে কাজ করছে, অন্য রাজনৈতিক দলগুলো সবাই তাদেরকে সহযোগিতা করছে, সেটিতে অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে। কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে রিফরমেশন এবং বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন সংগঠিত করার জন্য যে সংস্কার, এই দুইটাকে কোনোভাবে এক করে দেখা যাবে না। এই দুইটি কোনো ক্ষেত্রেই এক নয়, এটি একটু আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে
আপনি যেটি প্রশ্ন করলেন যে শিবিরের ব্যাপারে মতামত কি, দেখুন শিবিরের এই ব্যাপারটি নিয়ে আমরাও উদ্বিগ্ন। যে দেখুন আমরা দেখলাম যে ছাত্র শিবির গণ অভ্যুত্থানের পরে একটি তালিকা প্রকাশ করেছে তাদের কমিটির, এবং সেখানে 14 থেকে 15 জন মাত্র তাদের নেতার কথা আমরা দেখেছি। কিন্তু দেখুন আমরা একই সঙ্গে আমরা মাঝে মধ্যে যেটি শুনতে পাই, শিবিরের নেতারাই যেটি বলতে চান যে তাদের কর্মী বা নেতা আরও অনেক বেশি। তাহলে তারা কারা? দেখুন রাজনীতি একটা স্ট্রেট জিনিস, একটা স্পষ্ট জিনিস। রাজনীতিতে কোনো রাগ ঢাক রেখে একটু লুকিয়ে একটু চেহারা বের করে ঘোমটা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি পুরোপুরি স্ট্রেট করতে হয়। রাজনীতিতে স্ট্রেট জিনিসটা এক তো নিজেদের জন্য জরুরি, দ্বিতীয় হচ্ছে আপনি যখন রাজনীতি করতে নামেন তখন আপনার উপরে ডিপেন্ড করে আপনার পাশে অন্য যে সংগঠনগুলো ছাত্র রাজনীতি করে, সেটি ছাত্রদল হোক, সেটি ছাত্র সংসদ হোক, ছাত্র ইউনিয়ন হোক, আরও যে সকল ছাত্র সংগঠন বাংলাদেশ আছে, সবার ব্যাপারে আপনার ইথিক্যাল হতে হবে যে আমি যে কাজটি করতে চাই, আমি যে কাজটি করতে পারি, একই কাজ করার মতো সুযোগ ছাত্রদল, ছাত্র সংসদ, ছাত্র ইউনিয়ন পায়, এইটি নিশ্চিত করতে হবে। তাহলেই কেবল আপনি রাজনীতির মাঠে ইথিক্যাল হিসেবে প্রমাণ হবেন। কিন্তু দেখুন যখন আমরা চিনি না, যখন আমরা বুঝি না যে আসলে ছাত্র শিবিরের নেতা কর্মী কারা, কতজন নেতা আছেন এবং সেই ব্যক্তিগুলো কারা, যখন আমরা এটা চিনতে পারি না, তখন এই লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট হয়, তখন এটা করা যায় না এবং এটা রাজনীতিতে একটা দ্বিচারিতার মতো করে আবির্ভাব হয়। নিশ্চয়ই। একটু যদি আমাকে খুবই সংক্ষেপে আপনি যদি একটু বলেন যে যেহেতু আসলে ছাত্র দলের মতো এরকম একটা পুরনো ছাত্র সংগঠন, তারা যে সংস্কারগুলো চাইছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপনাদের যেই আবির্ভাব সেটা তো ছাত্র দলের চেয়ে খুব কম সময়ের কিছুদিন আগেই মাত্র হলো, তাহলে কেন তাদের এই বিষয়টা আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না? আমি একটু সংক্ষেপে জানতে চাই। না, ছাত্রদল তাদের যে প্রস্তাবনা দিয়েছে সংস্কার নিয়ে, সেটা নিয়ে আমাদের কোনো ভিন্ন মতামত নেই। ছাত্রদল তাদের মতো করে একটা প্রস্তাবনা দিবে, আমরা আমাদের মতো করে একটা প্রস্তাবনা দিব। ব্যাপারটি এরকম, ছাত্রদলের সঙ্গে আমার শতভাগ মিলবে এটা নিশ্চয়ই ছাত্রদল আশা করে না, আবার ছাত্রদলের সঙ্গে আমার শতভাগ প্রস্তাবনা মিলবে এটি আমি একটু শেষবারের মতো বলতে চাই যে যেটি আমরা ছাত্রদল এবং বিএনপি থেকে মাঝে মধ্যেই শুনি যে গত 16 বছরে ফেসিলিটি জমানায় শুধুমাত্র ছাত্রদল এবং বিএনপি নিজেদের ছিল, এই কথাটি আমি একটু প্রতিবাদ জানাতে চাই। দেখুন বিশ্ববিদ্যালয়ে আমরাও আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বয়স আমার মাত্র 6 বছর, আমি এখন মাস্টার্সে পড়ছি। গত 6 বছরে আমি কখনো ছাত্রলীগ করিনি, আমি ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করেছি। আমি এই বিষয়ে নাসিরউদ্দিনের কাছে একটু যাব। জনাব নাসিরউদ্দিন, এই যে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের নির্বাচন করার বিষয়ে আপনাদের মতামত কি বা আপনাদের দৃষ্টিভঙ্গি কেমন থাকবে? কারণ তাদের অবস্থান ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল বলেছে। কি মনে হচ্ছে আসলে তারা আসলে নির্বাচনে অংশ নেবে কি না, বা নিতে হলেও কি বিষয়টা কি যদি আপনি একটু বলেন? এখন তো আপনি জানেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি নির্বাহী আদেশে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ রয়েছে এবং ছাত্রলীগের বিচার প্রক্রিয়া, বিশেষ করে জুলাই এবং আগস্টে তারা যে গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত সেরকম প্রমাণ বাংলাদেশের গণমাধ্যমে রয়েছে, এখন যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে তাদের মধ্যে রয়েছে। সুতরাং এটি একটি আইনি বিষয়। সুতরাং আমি মনে করছি যে ছাত্রলীগ যেহেতু এখন নিষিদ্ধ রয়েছে, তারা নির্বাচনের বিষয়ে নিশ্চয় আইনি বিষয়ে তারা কোনোভাবে পথ খোলা নেই। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন যে বিভিন্ন সময় গত 16.5 বছর 17 বছর ধরে অথবা ক্যাম্পাসগুলোতে হলে এখনও যারা থাকছেন বিশেষ করে তারা অতীতে বিভিন্ন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তালিকা করতে পারে নাই, বা যারা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের বিষয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। সুতরাং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছাত্র সংগঠনগুলো শুধু ছাত্র সংসদ নির্বাচন করে না, যে কোনো শিক্ষার্থী কিন্তু এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সুতরাং যারা অংশগ্রহণ করবে তাদের পূর্বে তারা প্যাসিবাদ কায়েম করেছে কিনা, বিশেষ করে জুলাই আগস্টে এত বড় 2000-এরও বেশি মানুষ যারা প্রকাশ্যে গুলিবর্ষণ করে হত্যা করেছে, এটি শুধু পুলিশের গুলিতে শহীদ হয় নাই, বরং আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগ যেভাবে সরাসরি গুলিবর্ষণ করেছে। সুতরাং তাদের বিষয়ে নিশ্চয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। বিশেষ করে কোনো ছাত্রলীগের কোনো সন্ত্রাসী অংশগ্রহণ করছে কিনা সেটি বিশ্ববিদ্যালয় এখতিয়ার বলে আমরা মনে করছি। এটি বিশ্ববিদ্যালয় নিশ্চয় খুবই যত্ন সহকারে সতর্কতার সহিত এটি দেখবে। এবং আপনি যেটি বলেছেন এখানে জনাব জাহিদ যেটি বলেছেন, আমরা কিন্তু একবারও বলিনি যে শুধু ছাত্রদল এখানে নির্যাতিত হয়েছে। ছাত্রদলের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত ছিল, অনেক ছাত্র সংগঠন, অনেকে ব্যক্তিগতভাবে হামলার শিকার হয়েছে, তারাও কিন্তু হয়েছে। আমরা বলেছি ব্যাপক অর্থে মানে মেজরিটির অর্থে ছাত্রদল আসলে সবথেকে বেশি হামলার শিকার হয়েছে। এর বাইরে বামপন্থী ছাত্র সংগঠনগুলো নির্যাতিত হয়েছে, জনাব জাহিদরা বারবার এই সময়ে নির্যাতিত হয়েছে। সুতরাং আমরা তাদের কথাও কিন্তু বলছি।
এখন ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা যেটি প্রায়োগিকভাবে বলছি সেটি হচ্ছে, ধরুন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের এখন একটি ইতিবাচক রাজনীতি যেমন চলমান রয়েছে, সেখানে ইতিবাচক ধারাকে যদি আরও বেশি আপনি এগিয়ে নিতে চান, তাহলে প্রতিটি ছাত্র সংগঠনের মতামত যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের মতামত গুরুত্বপূর্ণ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ছাত্র সংগঠন নয়, আপনি জানেন টিএসসি ভিত্তিক আমাদের অনেকগুলো সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রয়েছে, তাদের প্রত্যেক সংগঠনের মতামত নিলে সেটি অত্যন্ত নির্বাচনের কার্যকর জন্য হবে। সকলের মতামত এবং অংশগ্রহণই এটাকে পারে ফলপ্রসূ করতে, একটা সুন্দর ভবিষ্যৎ দিতে। আমরা আমাদের প্রযত্নে বাংলাদেশে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করছি প্রযত্নে বাংলাদেশ। আর এর আজকের আয়োজন ডিবিসির সঙ্গেই থাকুন, ডিবিসি নিউজের পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।